সাবেক এমপি শামীর বাসার চাঁদাবাজির মামলায় বৈষম্য বিরোধী 4 ছাত্রনেতা 7 দিনের রিমান্ডে, কেন্দ্রীয় বাদের সব কমিটি স্থগিত। জাতীয় সনদের খসড়া সোমবার যাবে রাজনৈতিক দলগুলোর কাছে। পুলিশ কমিশন গঠনে একমত হলেও রাষ্ট্রের মূলনীতি নিয়ে অনৈক্য। আমাদের লক্ষ্য হচ্ছে একটা জাতীয় সনদ যাতে সকলে স্বাক্ষর করবেন, তার একটা খসড়া কমিশন তৈরি করেছে এবং কমিশন আগামীকালের মধ্যে সকল রাজনৈতিক দলের কাছে এই খসড়া প্রেরণ করবে আপনাদের বিবেচনার জন্য। নির্বাচনের সুষ্ঠু পরিবেশ তৈরিতে ইসির প্রতি আহ্বান বিএনপির। রাষ্ট্র কাঠামো পরিবর্তন নিয়ে সচেতনভাবে এগোচ্ছে দলটি। দেশে আর ফ্যাসিবাদের উত্থান হতে দেয়া হবে না, শেরপুরে নাহিদ ইসলাম। হাওর উন্নয়নে কাজ করবে জাতীয় নাগরিক পার্টি। এবং শুল্ক ইস্যুতে ফের আলোচনা ওয়াশিংটনে। যুক্তরাষ্ট্র থেকে 25 উড়োজাহাজ কিনবে সরকার। একনেকে 12 প্রকল্প অনুমোদন। সংবাদ রাতে দেখছিলেন সংবাদ শিরোনাম, সঙ্গে আছি আমি শারমিন নাসিম। এবারে থাকছে বিস্তারিত। চাঁদাবাজির মামলায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে 3 ও গণতান্ত্রিক ছাত্র সংসদের এক নেতাকে 7 দিন করে রিমান্ডে দিয়েছেন আদালত। গ্রেফতার আরেক আসামি প্রাপ্তবয়স্ক না হওয়ায় কিশোর উন্নয়ন কেন্দ্রে পাঠানো হয়েছে। শনিবার সংরক্ষিত নারী আসনের সাবেক সংসদ সদস্য শাম্মী আহমেদের রাজধানীর গুলশানের বাসায় গিয়ে 50 লাখ টাকা চাঁদা দাবির সময় তাদের হাতে নাতে আটক করে পুলিশ। মাকতুরা মিতির রিপোর্ট, জানাচ্ছেন নাইম আফসান। শনিবার গুলশানের সংরক্ষিত আসনের সাবেক এমপি, আওয়ামী লীগের আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ডক্টর শাম্মী আহমেদের বাসায় চাঁদা নিতে গিয়ে হাতে নাতে আটক হয় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সম্মিলিত বেসরকারি বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত আহ্বায়ক আব্দুর রাজ্জাক রিয়াদ সহ 5 জন। এ ঘটনায় শনিবার মধ্যরাতে 6 জনের নাম উল্লেখ সহ অজ্ঞাতনামা আরও 10-12 জনকে আসামি করে গুলশান থানায় মামলা করে শাম্মী আহমেদের স্বামী সিদ্দিক আবু জাফর। রোববার ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে 5 জন আসামিকে হাজির করে 10 দিনের রিমান্ড আবেদন করেন মামলার তদন্তকারী কর্মকর্তা গুলশান থানার পুলিশ পরিদর্শক মোখলেসুর রহমান। শুনানিতে 4 জনকে 7 দিন করে রিমান্ড মঞ্জুর করে আদালত। মামলার বাদী এই আসামিদের 10 দিনের রিমান্ড প্রার্থনা করেন। আমরা রাষ্ট্রপক্ষে আমরা সেম সাবমিশন রেখেছি। বিজ্ঞ আদালত সন্তুষ্ট হয়ে আসামিদের 7 দিনের রিমান্ড মঞ্জুর করেন। রিমান্ড পাওয়া অপর 3 আসামি হলেন সাদকাউন সিয়াম, সাদ্দাম সাবাব ও ইব্রাহিম হোসেন। অপরজন অপ্রাপ্ত বয়স্ক হওয়ায় তাকে টঙ্গী কিশোর উন্নয়ন কেন্দ্রে পাঠানো হয়। চাঁদাবাজির ঘটনায় আটকের পর শনিবার রাতেই তাদেরকে স্থায়ী বহিষ্কার করে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন এবং গণতান্ত্রিক ছাত্র সংসদ। নাইম আফসান, দেশ টিভি, ঢাকা। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় কমিটি ছাড়া সারা দেশের সকল কমিটির কার্যক্রম আনুষ্ঠানিকভাবে স্থগিত করা হয়েছে বলে জানিয়েছেন সংগঠনটির সভাপতি রিফাত রশিদ। রোববার সন্ধ্যায় শাহবাগে আয়োজিত এক জরুরি সংবাদ সম্মেলনে তিনি এই কথা জানান। বলেন, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারকে ব্যবহার করে অপকর্ম হচ্ছে, এইসব বরদাস্ত করা হবে না। এই সময় তিনি আইন শৃঙ্খলা বাহিনীর প্রতি অনুরোধ করেন এইসব অপকর্মকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য। বাংলাদেশের ইতিহাসে কোনো ঘটনার দায় স্বীকার করে সারা দেশের কমিটি স্থগিত করার নজিরবিহীন ঘটনা বলেও তিনি মন্তব্য করেন। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় কমিটি ব্যতীত সারা দেশের সকল কমিটির কার্যক্রম আজকে থেকে আনুষ্ঠানিকভাবে স্থগিত করা হলো। আপনাদেরকে আরও একবার আহ্বান করছি, আপনারা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ব্যানারকে ব্যবহার করে আজকে থেকে কোনো প্রকার অপকর্ম করার সুযোগ নেই। যারা যারা এই ধরনের অপকর্ম করার চেষ্টা করবে আপনারা তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেবেন। স্বাধীন পুলিশ কমিশন গঠনের বিষয়ে নীতিগত একমত হলেও রাষ্ট্রের মূলনীতি ইস্যুতে এখনো দ্বিধা বিভক্ত রাজনৈতিক দলগুলো। জাতীয় ঐকমত্য কমিশনের সহসভাপতি জানিয়েছেন, জুলাই সনদের খসড়া সোমবার রাজনৈতিক দলগুলোর কাছে পৌঁছে দেওয়া হবে। দ্রুততম সময়ে জুলাই সনদ তৈরিতে সব দলের সহযোগিতাও চেয়েছেন তিনি। আরও জানাচ্ছেন সাইফুল রিপন। রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে জাতীয় ঐকমত্য কমিশনের দ্বিতীয় ধাপের 19তম বৈঠকে আলোচনার পূর্ব নির্ধারিত বিষয় ছিল রাষ্ট্র পরিচালনার মূলনীতি, নাগরিকের মৌলিক অধিকার সম্প্রসারণ এবং পুলিশ কমিশন গঠন সংক্রান্ত প্রস্তাব। সূচনা বক্তব্যে কমিশনের সহসভাপতি অধ্যাপক আলী রিয়াজ বলেন, ঐকমত্যের ভিত্তিতে জুলাই সনদ প্রণয়নে যে কোনো মূল্যে 31 জুলাইয়ের মধ্যে আলোচনা শেষ করতে হবে। আমাদের লক্ষ্য হচ্ছে একটা জাতীয় সনদ যাতে সকলে স্বাক্ষর করবেন।
আমরা এটাও বলতে পারি যে সনদের যে প্রাইমারি টেক্সট শুধুমাত্র ওইগুলি বাদ দিয়ে, যেগুলোতে একমত হয়েছে সেগুলো বাদ দিয়ে তার বাইরে যে ভূমিকা এবং কমিটমেন্টের জায়গাগুলো তার একটা খসড়া কমিশন তৈরি করেছে এবং কমিশন আগামীকালের মধ্যে সকল রাজনৈতিক দলের কাছে এই খসড়া প্রেরণ করবে আপনাদের বিবেচনার জন্য। আমরা মনে করি আপনারা আলাদা আলাদাভাবে মতামত দিলে সেগুলি সন্নিবেশিত করা হবে। বৈঠকের বিরতিতে নেতারা গণমাধ্যমকে জানান, পুলিশ কমিশন গঠনের নীতিগত সিদ্ধান্তে একমত হলেও এ নিয়ে আরও আলোচনা প্রয়োজন। নীতিগতভাবে আমরা একমত যে যতটা সম্ভব পারা যায় রাষ্ট্রের বিভিন্ন অর্গান এবং সরকারি বিরোধী দল তাদের প্রতিনিধিত্বের সমন্বয়ে এই পুলিশ কমিশনটা ফাংশন করা প্রয়োজন। এবং সেই পুলিশ কমিশন তারা কিন্তু একই সাথে তদন্ত করার এখতিয়ার তারা রাখেন, তারা একই সাথে এই সুপারিশ করার এখতিয়ার রাখেন এবং তাদের যে সুপারিশ সেই সুপারিশ যাতে একটা বাধ্যতামূলক জায়গায় আসে সেই কথাটা কিন্তু জাতীয় নাগরিক পার্টি এনসিপির তরফে আমরা বলেছি। কমিশনের গঠন প্রক্রিয়া জাতীয় সংসদে প্রণীত আইনের দ্বারা নির্ধারিত হবে। এক্ষেত্রে কমিশন যে প্রস্তাব দিয়েছে আমরা এই প্রস্তাবের সাথেও ঐকমত পোষণ করেছি। রাষ্ট্রের মূলনীতি ইস্যুতে মতানৈক্যও উঠে আসে রাজনৈতিক নেতাদের বক্তব্যে। শব্দের মারপ্যাচে মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে অর্জিত বাংলাদেশের সংবিধানে যে 4 মূলনীতি আছে সেইটা পরিবর্তনের কোনো ইঙ্গিত জাতির সামনে প্রকাশিত করা হয় সেইটার সাথে আমরা একেবারেই নাই। একটা মুজিববাদী সংবিধান প্রণয়নের জন্যই এই ধরনের একটা মূলনীতিতে এই সংবিধানটা তৈরি করা হয়েছিল। সেক্ষেত্রে আমরা নতুন সংবিধানের কথা বলেছি, সংবিধান পুনর্লেখনের কথা বলেছি। জাতীয় ঐকমত্য কমিশন মনে করছে যে রাষ্ট্র পরিচালনার মূলনীতি আর্টিকেল 8-এ আসুক, আর যেটা 41-এ আছে সে আর্টিকেল 41-এ আছে সেটা হচ্ছে মৌলিক অধিকার, ফান্ডামেন্টাল রাইটসের এখানে মনে রাখতে হবে। আমি এখানে লেকচার দিতে চাই না। ফান্ডামেন্টাল রাইটস হচ্ছে ইজ মাস্ট বি এনশিওরড বাই দি স্টেট অল সিভিল অ্যান্ড পলিটিক্যাল রাইটস। আর সংবিধানে যেটা রাষ্ট্র পরিচালনার মূলনীতি এটা হচ্ছে ডিপেন্ডস অন দি স্টেট এফিসিয়েন্সি অ্যান্ড গভর্নেন্স, যেটা ইকোনমিক, সোশ্যাল অ্যান্ড কালচারাল রাইট সেটা রাষ্ট্রকে ফেসিলিটেট করতে হয়, বাট নট এনফোর্সেবল ইন দ্য কোর্ট অফ ল। আগের 18টি সভায় ঐকমত্য এসেছে 10টি বিষয়ে, কিছু বিষয়ে নোট অফ ডিসেন্ট আছে, আর 7টি বিষয়ে আলোচনা হলেও চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি। দ্রুত আলোচনা শেষ করে জুলাই সনদ তৈরিতে সর্বোচ্চ চেষ্টার কথা জানিয়েছে জাতীয় ঐকমত্য কমিশন। সাইফুল রিপন, দেশ টিভি, ঢাকা। 2024 সালে বিএনপি আয় করেছে 15,65,94,842 টাকা। ব্যয়ের পর উদ্ধৃত আছে 10,85,90,019 টাকা। নির্বাচন কমিশনে হিসাব জমা দিয়ে দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, ইসি প্রাতিষ্ঠানিক স্বাধীনতা হারিয়ে ফ্যাসিবাদের অস্ত্র হয়ে উঠেছিল। সব ষড়যন্ত্র প্রতিহত করে অবাধ, সুষ্ঠু ও অন্তর্ভুক্তিমূলক নির্বাচনের পরিবেশ তৈরি করতে ইসির প্রতি আহ্বানও জানান রিজভী। শিউলি রায়ের রিপোর্ট, জানাচ্ছেন মাহবুব তামিম। রোববার সকালে নির্বাচন ভবনে নির্বাচন কমিশনের সিনিয়র সচিব আখতার আহমেদের কাছে আয় ব্যয়ের হিসাব জমা দিয়েছে বিএনপি। পরে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। জানান 2024 সালে বিএনপির আয় হয়েছে 15,65,94,842 টাকা, আর ব্যয় 4,80,04,823 টাকা। দিনের ভোট রাতে করার কথা তুলে ধরে রিজভী বলেন, নির্বাচন কমিশন প্রাতিষ্ঠানিক স্বাধীনতা হারিয়ে ফ্যাসিবাদের অস্ত্র হয়ে উঠেছিল। 16-17 বছর ধরে নির্বাচন কমিশনের সরকারের অনুগত একটি প্রতিষ্ঠান হিসাবে তাদের অর্পিত দায়িত্ব, তারা তাদের স্বাধীনতাকে ভুলে গিয়ে শেখ হাসিনার পদলেহী একটি প্রতিষ্ঠানে তারা পরিণত করে আমাদের দেশের গণতন্ত্রের শক্তিশালী করার জন্য যে প্রতিষ্ঠানগুলি গড়ে ওঠে, যেমন একটি স্বাধীন বিচার বিভাগ, যেমন স্বাধীন নির্বাচন কমিশন, স্বাধীন গণমাধ্যম, সবগুলোকেই তারা ধ্বংস করে দিয়েছিল। জাতি বর্তমান কমিশনের কাছে দায়িত্বশীল ভূমিকা আশা করে জানিয়ে তিনি বলেন, সব ষড়যন্ত্র প্রতিহত করে ইসিকে অবাধ, সুষ্ঠু ও অন্তর্ভুক্তিমূলক নির্বাচনের পরিবেশ তৈরি করতে হবে। দেশের মানুষের প্রত্যাশা, জনগণের প্রত্যাশা, যে জনগণ দীর্ঘদিন ভোট দিতে পারেনি, যারা ভোট বঞ্চিত ছিল, অবাধ সুষ্ঠু নির্বাচনকে একেবারে জাদুঘরে পাঠিয়ে দিয়েছিল শেখ হাসিনা, সেইখান থেকে বর্তমান নির্বাচন কমিশন একটি দায়িত্বশীল ভূমিকা পালন করবে এবং অবাধ, সুষ্ঠু, ইনক্লুসিভ নির্বাচন অনুষ্ঠিত করার জন্য তারা যে যাবতীয় যে কাজগুলো করা দরকার সেই কাজগুলো তারা করবেন। এ সময় বিএনপির আয় ব্যয়ের উৎস ও গণমাধ্যমকে জানান রুহুল কবির রিজভী। মাহবুব তামিম, দেশ টিভি, ঢাকা।
গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে পাওয়া সুযোগ কাজে লাগাতে জাতীয় ঐক্য ধরে রাখতে হবে বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বলেন, গণতান্ত্রিক ব্যবস্থার মধ্যেই সবকিছুর সমাধান আছে। রাজধানীতে এক সেমিনারে এসব কথা বলেন তিনি। এ সময় নতুন সরকার ভারতের সঙ্গে নদীর পানির ন্যায্য হিস্সা সহ সব অধিকার বুঝে নেবে বলেও আশা জানান বিশেষজ্ঞরা। সাদ আহমেদের রিপোর্ট। পদ্মা ব্যারেজ ও দ্বিতীয় পদ্মা সেতু বাস্তবায়ন জাতীয় কমিটি আয়োজিত সেমিনারে একই টেবিলে অর্থনীতিবিদ, শিক্ষাবিদ, বিশেষজ্ঞ সহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা। বিশেষজ্ঞরা বলেন, জাতীয় নদী ব্যবস্থাপনা নিয়ে নতুন করে ভাবতে হবে। নতুন সরকার ভারতের সঙ্গে নদীর পানির ন্যায্য হিস্সা বুঝে নেবে বলেও আশা জানান তারা। ভারতের সাথে এখনো 50টির উপর অভিন্ন নদী আমাদের রয়ে গেছে। এইগুলি নিয়ে কথা হয়েছে, কাজ হয়নি। আমি প্রত্যাশা করব নতুন সরকার এই অমীমাংসিত বাদবাকি নদীর ন্যায্য হিস্সা পাওয়ার ক্ষেত্রেও তারা যথোপযুক্ত পদক্ষেপ নেবে। আমি আশা করব এই বিষয়টা নিয়ে আগামী দিনে যে নির্বাচিত সরকার আসবেন তাদের কাছে এটা একটা বড় ধরনের প্রজেক্ট রাখবে। আর দেশের মানুষের অধিকার রক্ষায় সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহ্বান জানান রাজনীতিকরা। এই প্রশ্নে আমরা সবসময় পিছিয়ে আছি, কারণ আমাদের দেশের শাসকরা তারা নিজের গদি রক্ষার জন্য তারা যে কোনো কিছু বিনিময় করতে প্রস্তুত। এ ধরনের জাতীয় গুরুত্বপূর্ণ বিষয়তে কোনো দলীয় বিবেচনা থেকে সিদ্ধান্ত নেওয়া উচিত না। পদ্মা ব্যারেজ তৈরি করার ব্যাপারে একটা জাতীয় গুরুত্বপূর্ণ বিষয়, নিশ্চয়ই ব্যাপারে আমরা একটা জাতীয় ঐক্যমত আমরা তৈরি করব। প্রধান অতিথির বক্তব্যে বিএনপি মহাসচিব বলেন, গণতান্ত্রিক ব্যবস্থার মধ্য দিয়ে সবকিছুর সমাধান খুঁজে পাওয়া যাবে। জনগণের চাহিদার ব্যাপারে বিএনপি সচেতন বলেও জানান তিনি। কিন্তু আজকে একটা সুযোগ তৈরি হয়েছে। এই অভূতপূর্ব একটি ছাত্র গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে আমাদের একটা জাতীয় ঐক্য তৈরি হয়েছিল। সেই জাতীয় ঐক্যকে সামনে নিয়ে আমরা যদি সবাই আমাদের মূল বিষয়গুলোকে সামনে আনতে পারি এবং সেই বিষয়গুলো যদি কাজ করে চিন্তার ঐক্য আমাদের যদি থাকে, তা নিঃসন্দেহে আমরা সফল হব। অগ্রাধিকার ভিত্তিতে আগামী সরকারকে প্রকল্পটি বাস্তবায়নের আহ্বানও জানান বক্তারা। আমাদেরকে অ্যাড্রেস করতে হবে। সাদ আহমেদ, দেশ টিভি, ঢাকা। দেশে আর ফ্যাসিবাদের উত্থান হতে দেয়া হবে না বলে হুঁশিয়ারি দিয়েছেন এনসিপি আহ্বায়ক নাহিদ ইসলাম। বলেন, শেখ হাসিনা সহ আওয়ামী লীগের সন্ত্রাসীদের বিচার দাবিতে রাজপথে নেমেছে এনসিপি। রোববার নেত্রকোনায় পথসভায় তিনি এই কথা বলেন। সহকর্মী জিয়াউর রহমানের তথ্য ছবিতে আরও জানাচ্ছেন অঙ্কন চৌধুরী। জুলাই পদযাত্রার অংশ নিতে রোববার সকাল থেকেই নেত্রকোনার পুরানো কালেক্টর মাঠে জমায়েত হন এনসিপির নেতাকর্মীরা। দুপুরে শুরু হয় পদযাত্রা। একটা আনন্দময় উৎসাহ সবার মধ্যে বিরাজ করতেছে। নেত্রকোনার মানুষের দীর্ঘ এক প্রতীক্ষা ছিল জুলাইয়ের সম্মুখ সারির সৈনিকদের সাথে কথা বলবে। পদযাত্রা শেষে সমাবেশে বক্তব্য রাখেন দলের কেন্দ্রীয় নেতারা। তারা বলেন, জুলাই পদযাত্রা দেশের গণতান্ত্রিক চেতনার প্রতীক হয়ে উঠেছে। যেই দুর্নীতির কারণে মানুষের প্রাণগুলো এখানে ঝরে যায়, সদর হাসপাতালগুলোতে অব্যবস্থাপনার শিকার হয়, সেই দুর্নীতি বাংলাদেশে আমরা ফেরত যেতে চাই না। এমন স্বাস্থ্য ব্যবস্থা চাই যেখানে টাকার অভাবে কেউ চিকিৎসার অভাবে মারা যাবে না। বাংলাদেশের মানুষ নতুন সংবিধান, সংস্কার এবং শেখ হাসিনার বিচারের টিকিট নিয়েই ঘরে ফিরবে ইনশাআল্লাহ। এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম বলেন, শেখ হাসিনা সহ আওয়ামী লীগের সন্ত্রাসীদের বিচারের দাবিতে রাজপথে নেমেছে এনসিপি। শেখ হাসিনা সহ আওয়ামী লীগের যারা বিভিন্ন সন্ত্রাসীরা রয়েছে তাদের বিচারের দাবিতে আমরা রাজপথে নেমেছি। দেশে আর ফ্যাসিবাদের উত্থান হতে দেয়া হবে না বলে জানান নাহিদ ইসলাম। বাংলাদেশের অভ্যুত্থানকারী জনতা বাংলাদেশের আগামী নতুন সংবিধান নির্ধারণ করবে। নতুন বাংলাদেশ নির্মাণে এনসিপি লড়াই চালিয়ে যাবে বলে ঘোষণা দেন নেতাকর্মীরা। অঙ্কন চৌধুরী, নিউজ ডেস্ক, দেশ টিভি। আরোপিত বাড়তি শুল্ক কমাতে আলোচনার জন্য আগামীকাল যুক্তরাষ্ট্র যাচ্ছে বাণিজ্য উপদেষ্টার নেতৃত্বে বাংলাদেশ প্রতিনিধি দল। আগামী 29 ও 30 জুলাই ইউএসটিআর এর সঙ্গে চূড়ান্ত আলোচনায় শুল্ক হার অনেকটা কমে আসবে বলে আশা করছেন বাণিজ্য সচিব মাহবুবুর রহমান। সমঝোতার আশায় মার্কিন কোম্পানি বোয়িং থেকে 25টি উড়োজাহাজ কেনার পাশাপাশি সয়াবিন, গম ও তুলা আমদানির কথা জানান তিনি। তৌফিক মাহমুদ মুন্নার রিপোর্ট। বৈদেশিক বাণিজ্যে ভারসাম্য আনতে গেল এপ্রিলে বিভিন্ন দেশের উপর বাড়তি শুল্ক আরোপ করেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বাংলাদেশি পণ্যের উপর প্রথমে 37% এবং পরে তা কমিয়ে 35% করা হয়, যা কার্যকর হচ্ছে আগামী 1 আগস্ট থেকে।
এমন পরিস্থিতিতে নড়েচড়ে বসে অন্তর্বর্তী সরকার। বাণিজ্য ঘাটতি কমাতে শুরু হয় নানা তোড়জোড়। 23 জুলাই অবস্থানপত্র দেয় সরকার। এবার সরাসরি আলোচনার জন্য সোমবার ওয়াশিংটন যাচ্ছে বাণিজ্য উপদেষ্টার নেতৃত্বে 4 সদস্যের প্রতিনিধি দল। রোববার সচিবালয়ে সাংবাদিকদের মুখোমুখি হন বাণিজ্য সচিব। জানান, শুল্ক নিয়ে সমঝোতার লক্ষ্যে যুক্তরাষ্ট্র থেকে গম, সয়াবিন ও তুলা আমদানির পাশাপাশি 25টি বোয়িং উড়োজাহাজ কেনার অর্ডার দেওয়া হয়েছে। এটা কিন্তু এই বিজনেসটাকে যুক্তরাষ্ট্র সরকার করে না, বোয়িং কোম্পানি করে। আমরা 25টি বোয়িংয়ের জন্য অর্ডার দিয়েছি। এরকম অর্ডার কিন্তু যেমন ভারত দিয়েছে 100টার, ভিয়েতনাম দিয়েছে 100টা। এছাড়া আপনারা জানেন যে আমরা গম ক্রয়ের জন্য তাদের সাথে চুক্তি করেছি। আমাদের সয়াবিন যারা আমদানি করে ওইটা প্রাইভেট সেক্টরে, তারাও প্রচেষ্টা নিচ্ছে সয়াবিন যুক্তরাষ্ট্র থেকে অধিক হারে আমদানি করার চিন্তা করছে এবং সেজন্য তারা বসবে। আমরা যখন ইউএসটিআর এর সাথে আলোচনায় বসবো তখন আমাদের আপনার ব্যক্তি খাতের যে ব্যবসায়ীরা তারাও বসবেন ওই সমস্ত অ্যাসোসিয়েশনের সাথে। নতুন শুল্ক হারে যুক্তরাষ্ট্র থেকে পণ্য আমদানি করলে আগের আমদানিকারকদের সঙ্গে সম্পর্কের অবনতি হবে না বলেও জানান তিনি। অন্তত যখন তারা এটা ন্যাশনাল এমার্জেন্সি ঘোষণা করেছে, বলেছে যে এটা এই এমার্জেন্সিটা তাদের জাতীয় অর্থনীতিকে এফেক্ট করতেছে, তখন তো অন্য অন্য দেশের বিশেষ করে যারা ট্রেডিং পার্টনার আছে তাদের একটু অগ্রসর হওয়াই উচিত। সেই হিসাবে আমাদের সরকারি খাতে বেশ ভালো একটা পরিমাণের গমের জন্য ক্রয় চুক্তি হয়েছে এবং সেটা এক্সিকিউট হলে আমাদের বাণিজ্য ঘাটতি একটু কমে আসবে। আমরা বেসরকারি খাতকেও সেই একই অনুরোধ করেছি যে আপনারাও একটু বর্ধিত হারে ক্রয় করলে আমাদের বাণিজ্য ঘাটতি কমতে পারে। আগামী মঙ্গল ও বুধবার ইউএস ট্রেড রিপ্রেজেন্টেটিভ ইউএসটিআর কার্যালয়ে চূড়ান্ত আলোচনা হবে। এর মাধ্যমে শুল্ক হার ভারত ও ভিয়েতনামের চেয়ে কমে আসবে বলে আশা করছেন বাণিজ্য সচিব। তৌফিক মাহমুদ মুন্না, দেশ টিভি, ঢাকা। দেখছেন সংবাদ রাত। বিমান দুর্ঘটনায় আহতদের চিকিৎসার জন্য বিদেশি মেডিকেল টিমকে ধন্যবাদ জানিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। রোববার রাষ্ট্রীয় ভবন যমুনায় প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে সাক্ষাৎ করেছেন সিঙ্গাপুর, চীন এবং ভারতের 21 জন চিকিৎসক এবং নার্সের প্রতিনিধি দল। সাক্ষাৎকালে জাতীয় সংকটের সময় তিনি তাদের নিষ্ঠা এবং সংহতির প্রশংসা করেছেন এবং জরুরি স্বাস্থ্য সেবাতে আন্তর্জাতিক সহযোগিতার গুরুত্বের উপর জোর দিয়েছেন। তিনি সফররত পেশাদারদের তাদের মিশন সহজতর করার জন্য সরকারের পূর্ণ সহায়তার আশ্বাসও দিয়েছেন। এ সময় অন্যান্যদের মধ্যে ঢাকায় নিযুক্ত চীনা রাষ্ট্রদূত এবং ঢাকায় সিঙ্গাপুরের মিশন প্রধানও বৈঠকে উপস্থিত ছিলেন। $8,149 কোটি 38 লাখ টাকা ব্যয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ে অধিকতর উন্নয়ন সহ 12টি প্রকল্প অনুমোদন দিয়েছে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি একনেক। তবে ফেরত দেওয়া হয়েছে জুলাই শহীদদের আবাসন প্রকল্প। পরিকল্পনা উপদেষ্টা ডক্টর ওয়াহিদ উদ্দিন মাহমুদ জানান, অধিকতর যাচাই বাছাই করতেই প্রকল্প ফেরত দেওয়া হয়েছে। মোহাম্মদ আলাউদ্দিনের রিপোর্ট। জুলাই গণ অভ্যুত্থানে শহীদ পরিবারগুলোর স্থায়ী আবাসনের জন্য ফ্ল্যাট প্রকল্প নিয়েছিল জাতীয় গৃহায়ন কর্তৃপক্ষ। প্রকল্পটি অনুমোদনের জন্য রোববার জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি একনেকের সভায় উপস্থাপন করা হয়। সভায় 8,149 কোটি 38 লাখ টাকার 12টি উন্নয়ন প্রকল্প অনুমোদন পেলেও সেখানে ছিল না আলোচিত জুলাই শহীদদের আবাসন প্রকল্প। এই বিষয়ে পরিকল্পনা উপদেষ্টা ডক্টর ওয়াহিদ উদ্দিন মাহমুদ জানান, অধিকতর যাচাই বাছাই করতেই বাতিল করা হয়েছে এই প্রকল্প। বাতিলের উদ্দেশ্য একই কথা, মানে এইভাবে না, আবার একটু যাচাই বাছাই করে এগুলোর ব্যয় প্রাক্কলন। আর সবচেয়ে বড় কথা হলো সমন্বয় করতে হবে। তো কারণ আর যেসব সমস্যাগুলো দেখা দিতে পারে, যে উত্তরাধিকারের সমস্যা, ঢাকাতেই কেন থাকতে হবে, অন্য জায়গায় থাকলে কি হবে, এগুলো কিছু না সমীক্ষা না করে, একটু যাচাই বাছাই না করে হঠাৎ করে এতগুলা নির্মাণ করা হলো, এত ব্যয়, এরকম প্রস্তাব তো হঠাৎ করে চলে এসেছে। আর অনুমোদন পাওয়া 2,840 কোটি 39 লাখ টাকা ব্যয়ে ঢাকা বিশ্ববিদ্যালয় প্রকল্প নিয়ে তিনি বলেন, এর আওতায় প্রশাসনিক ভবন, শিক্ষার্থীদের আবাসন, সুইমিং, বিনোদন কেন্দ্র সহ বিভিন্ন অবকাঠামো নির্মাণ করা হবে। পুরো ঢাকা ইউনিভার্সিটির সবকিছু, সুইমিং পুল, স্টেডিয়াম থেকে আরম্ভ করে ছাত্রাবাস,
ছাত্রদের স্কুল মানে ক্লাসরুম পর্যন্ত সব কিছুই যাতে আবার একটা মানসম্মত ঢাকা ইউনিভার্সিটি যেই মানের হওয়া উচিত সেরকম হয়। প্রকল্প বাস্তবায়নে অনিয়ম ঠেকাতে নজরদারির কথাও জানান পরিকল্পনা উপদেষ্টা মোহাম্মদ আলাউদ্দিন, দেশ টিভি, ঢাকা। মাইলস্টোন ট্র্যাজেডিতে দগ্ধ আরও 2 জন সুস্থ হয়ে জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউট থেকে বাড়ি ফিরেছেন। তাদের একজন মাইলস্টোন স্কুলের কর্মচারী সবুজা বেগম, আরেকজন উদ্ধারকর্মী। রোববার দুপুরে এই তথ্য জানান ইনস্টিটিউটের পরিচালক ডাক্তার নাসির উদ্দিন। 4 দেশের বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শে চিকিৎসা সেবা চলছে বলেও জানান তিনি। হাসান আল মাহমুদের রিপোর্ট। রোববারও এমন কড়া নিরাপত্তা জাতীয় বার্ন প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে। সিঙ্গাপুর, চীন ও ভারতের বিশেষজ্ঞ চিকিৎসকদের বিশেষ তত্ত্বাবধানে চলছে মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমান দুর্ঘটনায় আহতদের চিকিৎসা। স্বাস্থ্য মন্ত্রণালয়ের হিসেব অনুযায়ী এ ঘটনায় এখন পর্যন্ত 34 জনের মৃত্যু হয়েছে। এদিকে আইএসপিআর ও স্বাস্থ্য মন্ত্রণালয়ের মৃত্যুর সংখ্যার পার্থক্য নিয়ে ব্যাখ্যা দিয়েছে সিএমএস কর্তৃপক্ষ। 21 জুলাই তুরাগ থানার দেয়া 2টি খণ্ডিত মরদেহ ও 5টি দেহাবশেষ থেকে ডিএনএ পরীক্ষার মাধ্যমে 5 জনের মরদেহ শনাক্ত করে পরিবারের কাছে হস্তান্তর করে তারা। রোববার সংবাদ সম্মেলনে জাতীয় বার্ন ইনস্টিটিউটের পরিচালক জানান, আইসিইউতে ভর্তি থাকা 4 জনের অবস্থা এখনও সংকটাপন্ন। এদিন সুস্থ হওয়ায় 2 জনকে ছাড়পত্র দিয়েছেন তারা। কাজী আমজাদ সাইদ, উনি বেসিক্যালি ছিলেন হচ্ছে একজন রেস্কিউয়ার হিসাবে এসে ওনার ইনহেলেশন ইনজুরি ছিল, এক্সটার্নাল ইনজুরি ছিল না। উনি আজকে সুস্থ হয়েছেন, ওনাকে আমরা আজকে ছেড়ে দিয়েছি। আর একজন যিনি আছেন সবুজা, ওনার ইনহেলেশন ইনজুরি ছিল, ওনাকে আমরা আজকে ছেড়ে দিয়েছি, উনি স্টাফ ছিলেন। আর এই মুহূর্তে আমাদের আইসিইউতে আছে মোট 4 জন পেশেন্ট এবং ভেন্টিলেশনে আছে আমাদের এর মধ্যে 2 জন রোগী। আহতদের মানসিক চিকিৎসায় জাতীয় মানসিক স্বাস্থ্য হাসপাতালের তত্ত্বাবধানে কাউন্সেলিং হচ্ছে বলেও জানান পরিচালক। সরকারি যে চিকিৎসকরা আছেন মানসিক স্বাস্থ্য বিষয়ক, তারা প্রতিদিন ব্রিফ করছেন এবং বিশেষত যে রোগীগুলো একটু ক্রিটিক্যাল এবং সিভিয়ার তাদের ব্যাপারে আমরা আরও ক্লোজ ডোর ব্রিফিং করছি এবং প্রতি মুহূর্তেই নতুন করে আমাদের মন্ত্রণালয় থেকে আরও কিছু হয়তো ডিসিশন আসবে, যারা চলে যাচ্ছে তাদের ব্যাপারে আরও ক্লিনিক্যাল সাইকোলজিস্ট নতুন করে নেওয়ার ব্যাপারেও আমাদের সিদ্ধান্ত আসছে। এখন পর্যন্ত কোনো দগ্ধ রোগীকে বিদেশে পাঠানোর পরিকল্পনা নেই বলেও জানান পরিচালক। কেউ বিদেশে নেওয়ার ব্যাপারে কোনো কথা বলেননি। হাসান আল মাহমুদ, দেশ টিভি, ঢাকা। দেখছেন সংবাদ রাত। রাজধানী গুলিস্তানে আওয়ামী লীগের পরিত্যক্ত কার্যালয় নিয়ন্ত্রণে নিয়ে আন্তর্জাতিক ফ্যাসিজম ও গণহত্যা গবেষণা ইনস্টিটিউটের ব্যানার ঝুলিয়েছে জুলাই যোদ্ধা নামের একদল যুবক। পরিষ্কার কার্যক্রম শেষে চলছে অফিস নির্মাণের প্রক্রিয়া। তবে তাদের দাবি, জুলাই অভ্যুত্থানের আহতদের পুনর্বাসন ও কর্মসংস্থান করতে চান তারা। আলিমুজ্জামান সাফওয়ানের রিপোর্ট। ছাত্র জনতার গণঅভ্যুত্থানে গত বছরের 5 আগস্ট দেশ ছেড়ে পালিয়ে যায় পতিত স্বৈরাচার সরকারের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ওই দিন রাজধানীর গুলিস্তানের আওয়ামী লীগ কেন্দ্রীয় কার্যালয়ে আগুন দেয় বিক্ষুব্ধ জনতা। এক সময়ের জাঁকজমকপূর্ণ আওয়ামী কার্যালয় পর্যায়ক্রমে পরিণত হয় মাদক ও দেহ ব্যবসার নিরাপদ স্থানে, যেখানে দিনরাত চলে নানা অপকর্ম। সম্প্রতি আওয়ামী কার্যালয়ের নিয়ন্ত্রণ নিয়ে আন্তর্জাতিক ফ্যাসিজম ও গণহত্যা গবেষণা ইনস্টিটিউটের ব্যানার ঝুলিয়েছে জুলাই যোদ্ধা নামে একদল যুবক। তাদের দাবি, পরিত্যক্ত ভবনটি পরিষ্কার পরিচ্ছন্ন করে জুলাই যোদ্ধাদের পুনর্বাসন ও কর্মসংস্থান করতে চান তারা। এরই ধারাবাহিকতায় দিনরাত চলছে পরিচ্ছন্নতা কার্যক্রম। তারা তাদের ক্ষমতা বলে এটাকে লিজের নামে একটা স্মারকলিপি নিয়ে এই জায়গাটা দখল করে রাখছে। সরকারের খাস জমির মধ্যে একটা ফ্যাসিবাদ দলের স্থাপন থাকতে পারে না, তার মধ্যে এটা ঘুরিয়ে ফেলতে পারি না। এটা দেশের সম্পদ, এটাকে আমরা মানুষের বসবাস করা উপযোগী করে তারপর দেখা গেছে দেশের স্বার্থে আপনার কর্মসংস্থানের ব্যবস্থা করব। তবে সরকারি অনুমতির বাইরে ভবনের নিয়ন্ত্রণ ও দখলের বিষয়ে জানতে চাইলে অস্বীকার করেন তারা। এটার আমরা এখানে গবেষণা কেন্দ্র বানাইছি। আমরা অবশ্যই এখানে চিন্তা করতেছি যে আগামীতে কোনো একটা গবেষণা কেন্দ্র বা বিগত দিনে যেভাবে স্বৈরাচারী সরকার গঠিত হয়েছিল সেভাবে যেন আর কখনো না ফিরে আসে, সেটা আমরা হতে দিতে পারি না। এই জন্য আমরা এখানে একটা গবেষণাগার তৈরি করলাম। কার্যক্রম নিষিদ্ধ হওয়া আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয় ঘিরে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগ ও যুবলীগের মিছিল মিটিং প্রতিহত করতে নিয়মিত অবস্থান করছেন বলেও দাবি তাদের।
আলিমুজ্জামান সাফওয়ান, দেশ টিভি, ঢাকা। সাবেক বিমান বাহিনীর প্রধান শেখ আব্দুল হান্নানের সময়কালের প্রাতিষ্ঠানিক দুর্নীতি অনুসন্ধান করছে দুদক। হান্নান দম্পতির বিরুদ্ধে 5 কোটি টাকার অবৈধ সম্পদ এবং 3 দেশ থেকে অর্থ পাচারের অভিযোগে মামলা করে সংস্থাটি। এদিকে 297 কোটি টাকা আত্মসাতের মামলায় জনতা ব্যাংকের সাবেক চেয়ারম্যান আবুল বারকাতকে জিজ্ঞাসাবাদ করেছে দুদক। ফজলে আদিত্যের রিপোর্ট। শেখ আব্দুল হান্নান 2021 থেকে 2024 সাল পর্যন্ত বিমান বাহিনী প্রধানের দায়িত্ব পালন করেন। দুদকের অভিযোগ, দায়িত্ব পালনের সময় বাহিনীর মোট বাজেটের 25% দুর্নীতি অন্তত 3000 কোটি টাকা আত্মসাৎ করেছেন। সংস্থাটি বলছে তাদের অনুসন্ধানে বেরিয়ে এসেছে শেখ আব্দুল হান্নান দম্পতি কানাডা, দুবাই ও কাতারে সম্পদ গড়েছেন। দেশে মিলেছে 5 কোটি টাকার অবৈধ সম্পদ। সাবেক বিমান বাহিনী প্রধান তার নিজ নামে 6টি ব্যাংক হিসাবে 27 কোটি 63 লক্ষ টাকারও বেশি সন্দেহজনক লেনদেন করে উক্ত অর্থ হস্তান্তর, স্থানান্তর, রূপান্তর করার অপরাধ অনুসন্ধানকালে প্রমাণিত হয়েছে। দুর্নীতি প্রতিরোধ আইন 1947 সংশ্লিষ্ট ধারায় একটি মামলা রুজুর সিদ্ধান্ত গৃহীত হয়েছে। এই বিমান বাহিনী প্রধানের সময়ে আনুষ্ঠানিক দুর্নীতির খোঁজেও কাজ করছে একাধিক টিম। আমাদের একাধিক টিম কাজ করছেন আরও অনেকগুলো অভিযোগ নিয়ে। যথাসময়ে আমরা আপনাদেরকে সেগুলোর অনুসন্ধান কাজ সম্পন্ন হলে আপনাদেরকে জানাতে পারব। এই দিন ঋণের নামে 297 কোটি টাকা আত্মসাতের অভিযোগে দুদকের করা মামলায় জনতা ব্যাংকের সাবেক চেয়ারম্যান আবুল বারকাতকে 2 দিনের রিমান্ডে জিজ্ঞাসাবাদ করেছে দুদক। ইতিমধ্যে একটি মামলায় তিনি আসামি হিসাবে অন্তর্ভুক্ত আছেন। সেই মামলা সংক্রান্তে জিজ্ঞাসাবাদের জন্য এসে থাকতে পারেন। এটা আমাদের অনুসন্ধান বা তদন্তকারী কর্মকর্তাদের রুটিন কাজ। এদিকে নিয়োগ দুর্নীতির অভিযোগে খুলনা কৃষি বিশ্ববিদ্যালয়ের সাবেক ভিসি শহীদুর রহমান খান সহ 17 জনের বিরুদ্ধে মামলা করেছে সংস্থাটি। ফজলে আদিত্য, দেশ টিভি, ঢাকা। দেশের দক্ষিণ ও দক্ষিণ পূর্বাঞ্চলের 7 জেলার উপর দিয়ে আগামী 4 থেকে 5 দিনের মধ্যে অস্থায়ীভাবে দমকা ও ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে বলে আভাস দিয়েছেন আবহাওয়াবিদ ডক্টর বজলুর রশিদ। রোববার আবহাওয়া অফিসে তিনি জানান, ঢাকা, ময়মনসিংহ ও সিলেট বিভাগের অনেক স্থানে দমকা হাওয়া সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। কোথাও কোথাও মাঝারি থেকে অতি ভারী বর্ষণও হতে পারে, বিশেষ করে উপকূলীয় বিভাগগুলোতেও। এই জন্য নদী বন্দরগুলোকে 1 নম্বর সতর্কতা সংকেত দেখাতে বলা হয়েছে।